শ্বাসরুদ্ধকর সাইবেরিয়ার শুভ্র তুষার ভেদ করে সূর্যের সোনালী আলো দিগন্ত রেখা পেরিয়ে দুটি মহাদেশ একত্র করে পৃথিবীর বৃহত্তম দেশ রাশিয়া মধ্য এশিয়ার কয়েকটি স্বায়ত্তশাসিত দেশের উপর দিয়ে শত শত বিস্তীর্ণ শহর, কমপক্ষে 44টি বড় নদী পাড়ি দিয়ে অবিরাম ছুটে চলে কিংবদন্তি ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে। অগণিতক শহরনগর, বিস্তীর্ণ সবুজ তৃণভূমি অথবা সারি সারি দাঁড়িয়ে থাকা পাইন বন কিংবা বিশাল গোবি মরুভূমির ঢেউ খেলানো রূপ দেখতে দেখতে এগিয়ে চলে ঐতিহাসিক এই পথরেখা। ট্রান্স সাইবেরিয়ান রেলপথ এমন এক পথরেখা যেখানে আপনি একবার ভ্রমণ করলে বলা যায় আপনি পৃথিবীর সমস্ত রূপ দেখে ফেলেছেন। এই রেলপথকে বলা হয় পৃথিবীর দীর্ঘতম রেলপথ, যা রাশিয়ার প্রত্যন্ত অঞ্চল সাইবেরিয়ার সাথে রাশিয়ার রাজধানী মস্কোকে সংযোগ করেছে। প্রায় 10,000 কিলোমিটার দীর্ঘ এই রেলপথটি পৃথিবীর দীর্ঘতম রেলপথ, যা দুটি শাখার মাধ্যমে মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া, চীনকে একত্রিত করেছে রাশিয়ার সঙ্গে। কিংবদন্তি ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে এতটাই দীর্ঘ একটা রেলপথ যেটা পাড়ি দিতে আপনাকে অন্তত 10টি টাইম জোন অতিক্রম করতে হয়। শত শত দিগন্ত জোড়া মাঠ, প্রকৃতির হাজারো বৈচিত্র্যের পাশাপাশি জাপান সমুদ্র তটদূর 39 কিলোমিটার এবং বৈকাল হ্রদ ধরে 207 কিলোমিটার বিস্তীর্ণ যেই জলভূমি, সেটা আপনার বৈচিত্র্যকে আরো বাড়িয়ে দিবে। আজকে আমরা ট্রান্স সাইবেরিয়ান রেলপথ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। পৃথিবীতে সর্বপ্রথম আধুনিক রেল যোগাযোগ ব্যবস্থার আবির্ভাব ঘটায় ব্রিটিশরা 1825 সালে। স্টকটন এবং ডার্লিংটন রেলপথের উপর দিয়ে আধুনিক রেলপথের যাত্রা শুরু হয় এবং কিছু সময়ের ব্যবধানে গোটা বিশ্বব্যাপী রেল যোগাযোগ ব্যবস্থার আলোড়ন সৃষ্টি হয়। তার সুবাদে 1836 সালে পৃথিবীতে ষষ্ঠ দেশ হিসেবে রাশিয়াতে রেল যোগাযোগ শুরু হয়। সম্রাট প্রথম নিকোলাস তার বাড়ি হতে বেবেলবাস পর্যন্ত এই রেলপথের দৈর্ঘ্য ছিল মাত্র 27 কিলোমিটার। পরবর্তী সময়ে বিভিন্ন দূরবর্তী স্থানে যোগাযোগের জন্য রেলওয়ের জনপ্রিয়তা ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় রাশিয়াতে রেলওয়ে তৈরির প্রয়োজনীয়তা দেখা দেয়। 19 শতকের শেষের দিকে রাশিয়ার সামরিক ও অর্থনৈতিক উন্নতির জন্য অতি দুর্গম সাইবেরিয়া ছিল খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র যোগাযোগ ঘাটতির জন্য সাইবেরিয়ার অর্থনৈতিক উন্নয়ন অনেকাংশে বাধাগ্রস্ত হচ্ছিল। যোগাযোগ ব্যবস্থা না থাকায় এই অঞ্চলটি রাশিয়ার মূল ভূখণ্ড হতে এক প্রকার প্রায় বিচ্ছিন্ন হয়ে থাকত। বছরে মাত্র 5 মাস নৌপথ ব্যবহার করে এই অঞ্চলের সাথে যোগাযোগ রক্ষা করা যেত। আর যখন শীতকাল চলে আসতো তখন বরফের উপর দিয়ে ঘোড়া টানা স্লেজ গাড়ি ব্যবহার করে যাতায়াতের প্রয়োজনীয়তা মেটানো হতো। মূলত বরফে পরিণত হওয়ায় নদীগুলো হয়ে যেত স্লেজ টানার পথ। দীর্ঘ দুর্গম এই পথ স্লেজ টানা গাড়িতে করে পণ্য আনা নেওয়া ও যাত্রী বহন করা কাজটা মোটেও সহজ ছিল না। দীর্ঘদিন ও অনুন্নত যাতায়াত ব্যবস্থার কারণে রাশিয়ার এই অঞ্চলসমূহের সমস্যা কেবল দীর্ঘায়িত হচ্ছিল। এজন্যই ট্রান্স সাইবেরিয়ান রেলপথের কথা চিন্তা করেছিল তৎকালীন রাশিয়ান শাসকরা। এছাড়াও প্রশান্ত মহাসাগরের তীরে 1880 সালে
ভ্লাদিভস্টক শহর তৈরি হলে তৎকালীন রাশিয়া সেখানে একটি বন্দর স্থাপন করে। রাজধানীর সাথে বন্দরের যোগাযোগ স্থাপন করাটা গুরুত্বপূর্ণ ছিল। সবকিছু বিবেচনা করে পুরো রাশিয়া জুড়ে রেলপথ নির্মাণের কথা চিন্তা করে রুশ সম্রাট। আবহাওয়া ও অঞ্চল ভিত্তিক দুর্গমতার কথা মাথায় রেখে এই প্রকল্পকে 3টি ভাগে ভাগ করা হয়। প্রাথমিকভাবে এ কাজ শেষ করার জন্য সময় দাঁড় করা হয়েছিল 10 বছর। 1891 সালের 9 মার্চ রুশ সম্রাট রেলপথটি নির্মাণের চূড়ান্ত আদেশ দিলে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর প্রত্যাশা নিয়ে 1891 সালের 19 মে নির্মাণ কাজ শুরু হয়। এ কাজ তদারকির দায়িত্ব দেওয়া হয় তৎকালীন অর্থমন্ত্রী সার্গেই ইউটকে, যা নিকোলাস আলেকজান্দ্রোভিচ উদ্বোধন করে দি গ্রেট সাইবেরিয়ান রেলওয়ে নির্মাণ কাজ। 3টি ধাপে নির্মাণ কাজ শেষ হয় 25 বছর পর 1916 সালে। এক্ষেত্রে প্রথম ধাপের কাজ শুরু হয়েছিল ভ্লাদিভস্টক থেকে প্রায় 408 কিলোমিটার দূরে ক্লাবাস্কা স্টেশনে যুক্ত করার মধ্য দিয়ে। ভ্লাদিভস্টক এর সাথে ক্লাবাস্কা শহর যুক্ত করার কাজ দ্রুত শেষ হয়ে গেলে 1897 সালে শুরু হয় এর রেল চলাচল। ভ্লাদিভস্টক থেকে ক্লাবাস্কা ওয়ে স্টেশন নাম দক্ষিণ ওসিরি রেলওয়ে নামে পরিচিত। পাশাপাশি চলতে থাকে চেলিয়াবিংস হতে ওপস নজিব পর্যন্ত 1418 কিলোমিটার পর্যন্ত রেল লাইন বসানোর কাজ। এই অংশটি পরিচিত সেন্ট্রাল সাইবেরিয়া রেলওয়ে নামে। এরপর শুরু হয় ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ের একেবারে মধ্যাংশের কাজ। ওপ নদী হতে ইয়াকুস পর্যন্ত 1871 কিলোমিটার রেল লাইনের বসানোর মধ্য দিয়ে 1899 সালে শেষ হয় এই প্রকল্পের প্রথম ধাপের নির্মাণ কাজ। দ্বিতীয় ধাপটি সম্ভবত সবচেয়ে কঠিন ছিল নির্মাণকারী শ্রমিকদের জন্য। মাইসোবা স্টেশন থেকে শুরু করে বৈকাল হ্রদের পূর্ব উপকূল ধরে শিরকা নদী পর্যন্ত 1104 কিলোমিটার রেলওয়ে সংযোজন করতে গিয়ে বিরূপ প্রকৃতির মুখোমুখি হতে হয় নির্মাণ শ্রমিকদের। শিরকা নদী পেরিয়ে খাগারো বক্স পর্যন্ত 361 কিলোমিটার রেল লাইন নির্মাণের পর শেষ হয় দ্বিতীয় ধাপের কাজ। সবচেয়ে অসমতল অংশের কাজ শুরু হয় তৃতীয় ধাপে। সমতল অংশের কাজ শেষ হলে এ ধাপের উঁচু নিচু রোডগুলোতে রেল লাইন বসিয়ে সেগুলো সংযোজন করা হয়। ইরকুটস্ক হতে খাবারো বক্স পর্যন্ত 2130 কিলোমিটার দীর্ঘ আমূল রেলওয়ে নির্মাণ করতে সময় লেগেছিল 6 বছর। ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে নির্মাণের জন্য প্রাথমিকভাবে যে পরিমাণ শ্রমিক কাজ শুরু করেছিল, পরবর্তী সময় তার বহুগুণ শ্রমিক নিয়োগ দেওয়া হয়। নির্মাণের একেবারে শুরুতে 1891 সালে মাত্র 9600 শ্রমিক দিয়ে কাজ শুরু করে। পরবর্তীতে 1896 সালে এই সংখ্যাটি দাঁড়িয়েছিল 1 লাখেরও বেশি। সে সময় অসংখ্য শরণার্থীকে রাশিয়া ও সাইবেরিয়ার প্রবেশের সুযোগ দেওয়া হয়। এসব শরণার্থীরা ট্রান্স সাইবেরিয়ার রেলপথের ঝুঁকিপূর্ণ অংশের কাজ করেছিল। শরণার্থী ছাড়াও সাধারণ কৃষক, মজুর, অবসরপ্রাপ্ত সৈনিক এবং সাজাপ্রাপ্ত আসামিরা কাজ করতেন। মজার ব্যাপার হচ্ছে, এই রেলওয়ে নির্মাণের মধ্য দিয়ে রাশিয়ার সশ্রম কারাদণ্ড শুরু হয়। রেলপথটি নির্মাণের সময় শ্রমিকদের কেবল প্রচণ্ড শীতকে মোকাবেলা করতে হয়নি,
দস্যু কিংবা বাঘ ভাল্লুক কিংবা হিংস্র প্রাণীদের আক্রমণের শিকার হতে হয়েছিল। তাছাড়া রেল লাইনটি নির্মাণ করা হয়েছিল অনেকটা আদিম পদ্ধতি অনুসরণ করে। সনাতন যন্ত্রপাতি বেলচা, কুড়াল ও করাত দিয়ে এ কাজ করা হয়েছিল। হিমাঙ্কের নিচে তাপমাত্রা, বৈরী আবহাওয়া, তুষারপাত, পাহাড় পর্বত, বড় বড় নদী কিংবা বৈকাল হ্রদের মতো আরও অসংখ্য বাধা উপেক্ষা করে ট্রান্স সাইবেরিয়ান রেলপথের কাজ যেভাবে সম্পন্ন হয়েছিল তা ছিল রীতিমতো বিস্ময়কর। বিশেষ করে আমন নদীর উপর অবস্থিত 64 মিটার উঁচু এবং প্রায় 2.5 কিলোমিটার দীর্ঘ কাবরো বক্স সেতুটি সবার কাছে আমল মিরাকল হিসেবে পরিচিত। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে প্রতি বছর এরকম আদিম যন্ত্রপাতি বা সনাতন যন্ত্রপাতি ব্যবহার করে প্রতি বছর প্রায় 740 কিলোমিটার রেলপথ বসানো ছিল আধুনিক প্রযুক্তির বিশ্বে বিস্ময়কর। দীর্ঘতম এই রেলপথটি রাশিয়ার ইউরোপ এবং এশিয়া অংশ জুড়ে বিস্তৃত কয়েক শত শহরকে সংযোগ করেছে। মস্কো হতে ভ্লাদিভস্টক ছাড়া আরও দুটি পথ হলো মঙ্গোলিয়া হয়ে পেচিং পর্যন্ত ট্রান্স মঙ্গোলিয়ান রোড, মাঞ্চুরিয়ান হয়ে পেচিং পর্যন্ত ট্রান্স মাঞ্চুরিয়ান রোড। পরীক্ষামূলকভাবে ট্রান্স সাইবেরিয়ান রেলপথের যাত্রী পরিবহন শুরু হয় 1904 সালে। আনুষ্ঠানিকভাবে 1916 সালে যাত্রা শুরু করে ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। প্রতি ট্রেন ঘন্টায় প্রায় 100 কিলোমিটার গতিতে চলে, যা প্রাথমিক অবস্থায় ছিল 20 কিলোমিটার পার ঘন্টা। তখন সম্পূর্ণ রেলপথটি পাড়ি দিতে সময় লাগত প্রায় 1 মাস। বর্তমানে সময় লাগে 7 থেকে 8 দিন। মজার ব্যাপার হচ্ছে 2009 সালের আগেও এই রেলপথটি সম্পূর্ণ পাড়ি দিতে সময় লাগত 12 থেকে 15 দিন। পর্যটকদের কাছে রেল লাইনের আকর্ষণীয় হলেও মূলত মালবাহী কার্গো আনা নেওয়াই এই রেলপথের প্রধান উদ্দেশ্য। রাশিয়ার অর্থনৈতিক এবং পরিবহনের অন্যতম মাধ্যম হচ্ছে এই রেলপথ। রাশিয়ার রপ্তানির প্রায় 30% এই রেলপথ দিয়ে হয়ে থাকে। প্রতি বছর প্রায় 2 লক্ষ কার্গো কন্টেইনার আনা নেওয়া করা হয় ট্রান্স সাইবেরিয়ান রেলপথ দিয়ে। মূলত চীন ও রাশিয়ার মধ্যে যে বাণিজ্য আদান প্রদান হয় তার প্রায় 70% হয় এই রেলপথ দিয়ে। তবে ভ্রমণ পিপাসুদের বিপুল চাহিদার জন্য এই রেলপথে আছে অনেকগুলি যাত্রীবাহী ট্রেন। দীর্ঘ এই যাত্রাপথে এমন কিছু ট্রেন আছে যার মধ্যে লাইব্রেরি, জিমনেশিয়াম, পিয়ানো, মার্বেল, বাথরুম, মনোরম রেস্তোরাঁ রয়েছে। বছরের যে কোনো সময় এই রেলপথে ভ্রমণ করা যায়। শীতকালে এই রেলপথের গড় তাপমাত্রা থাকে -20 ডিগ্রি সেলসিয়াস। তবে ট্রেনের ভিতরে তাপমাত্রা নিয়ন্ত্রিত থাকে। দুনিয়ার দীর্ঘতম ট্রান্স সাইবেরিয়ান রেলওয়েতে ঝক 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 শব্দে ছুটে চলা ট্রেনের কোনো এক কামরায় বসে কাচের জানলা সরিয়ে বাইরে তাকালে দেখা যাবে কেবল দিগন্ত বিস্তৃত বরফ ছড়ানো খোলা মাঠ, ছবির মতো গ্রাম, গাছের সারি সারি, মাইলের পর মাইল পাইনের বন, চোখ জোড়ানো গভীর মরুভূমির ঢেউ, ঢেউ খেলানো বালুময় প্রান্তর। এই রেলপথে যারা কখনো ভুলতে পারবে না। বৈকাল হ্রদে 250 কিলোমিটার পথ পাড়ি দেয়া রোমাঞ্চকর স্মৃতি। পৃথিবীর দীর্ঘতম রেলপথ ভ্রমণ করে মস্কো হতে ভ্লাদিভস্টক পর্যন্ত চোখে পড়বে 27টি শহর, বলগা, পোকা, আমুরের মতো 16টি বড় বড় নদী, শত শত দিগন্ত জোড়া মাঠ, প্রকৃতির হাজারো বৈচিত্র্যতার পাশাপাশি জাপান সমুদ্র তটে বরাবর 39 কিলোমিটার এবং বৈকাল হ্রদ তট বরাবর 207 কিলোমিটার পথ এই রেলপথে বৈচিত্র্যতা আরও বাড়িয়ে দিয়েছে।